আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আমার সব স্টুডেন্ট ভালো আছো। তো আজকে আমরা পড়বো জিনতত্ত্ব বিবর্তন এই অধ্যায়টা। আমি খেয়াল করেছি প্রাণীবিজ্ঞান পড়তে গিয়ে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ইন্টারেস্ট ফিল করে যেই চ্যাপ্টারটায় সেটা হচ্ছে জিনতত্ত্ব ও বিবর্তন। তো অনেক সুন্দর সুন্দর কনসেপ্ট আছে এবং এটা নিয়ে আলোচনা করা দরকার। আমাদের সামনের পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য জিনতত্ত্ব সম্পর্কে ভালো আইডিয়া দরকার যদি আমরা সায়েন্টিফিক কাজের দিকে যাই আর কি। তো আমি চাই তোমাদেরকে পুরোপুরি অফলাইন ক্লাসের ফিল দিতে, অফলাইন ক্লাসের স্টাইলে পড়াতে। তাই অফলাইন ক্লাসে আমি যেভাবে পড়িয়েছি সেই ক্লাস নোট আমার কাছে আছে, একেবারে বোর্ডের ছবি তোলা আছে। আমি সেটা অনুযায়ী তোমাদেরকে সবগুলো টপিক দেখানোর চেষ্টা করব। তো শুরু করি কথা না বাড়িয়ে, কি বলো? তো দেখো ভাইয়া, চ্যাপ্টারের নাম হচ্ছে জিন তত্ত্ব। জিন তত্ত্ব। এখন এখান থেকে এই জিন তত্ত্ব থেকে কয়েকটা পয়েন্ট আছে পরীক্ষা আসার মতো, এমসিকিউ আসার মতো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে জিন তত্ত্বের জনক কাকে বলা হয়। জিন তত্ত্বের জনক কাকে বলা হয়? আমি জানি তোমরা সবাই এর অ্যান্সারটা জানো। অ্যান্সার হচ্ছে মেন্ডেল। তোমরা 9-10 এর বই পড়ে ফেলেছো মেন্ডেলের ব্যাপারে। তো কথা হচ্ছে জিন তত্ত্বের জনক মেন্ডেল। তবে অবাক করা ব্যাপার হচ্ছে মেন্ডেল তার জীবনে জিন এই শব্দটা কখনো ইউজই করেন নাই। ইভেন তিনি এই শব্দটা কখনো শুনেনও নাই। অর্থাৎ তার আমলে জিন বলতে আসলে কিছু ছিলই না, মানে আইডিয়া ছিল না কারোর মধ্যে। এবং তিনি জীবনে জিন টার্মটা উচ্চারণও করেন নাই। স্টিল আমরা তাকে জিন তত্ত্বের জনক বলি। ঠিক আছে? তো কথা হচ্ছে ভাইয়া, তাহলে জিন শব্দটা প্রথম ব্যবহার করেছেন কে? জিন শব্দ প্রথম ব্যবহার করেছেন উইলিয়াম বেটসন নামে আরেকজন সায়েন্টিস্ট। তিনি প্রথম এই জিন, এলিল, হোমোজাইগাস, হেটেরোজাইগাস বিভিন্ন কথাবার্তা আমরা একটু পরে শিখবো না, বিভিন্ন টার্মিনোলজি তোমাদের বইয়ে দেয়া আছে। এই সবগুলো টার্ম কিন্তু উইলিয়াম বেটসনের আবিষ্কার। বেটসনই আমাদের শিখিয়েছে অমুক হচ্ছে জিন, তমুক হচ্ছে এলিল, এভাবে হলে হোমোজাইগাস, ওভাবে হলে হেটেরোজাইগাস। এই কথাগুলো আমাদেরকে শিখিয়েছেন উইলিয়াম বেটসন। আরো অবাক করার একটা কথা বলি তোমাদের, সেটা হচ্ছে তোমরা শুনেছো যে মেন্ডেলের 2টা সূত্র আছে, ফার্স্ট ল অফ মেন্ডেল, সেকেন্ড ল অফ মেন্ডেল। এখন তোমরা অ্যান্সার করো তো ভাইয়া কমেন্টে যে মেন্ডেলের সূত্রগুলো কে দিয়েছেন। এই যে মেন্ডেলের 2টা সূত্র আমরা পাই, মেন্ডেলের প্রথম সূত্র, মেন্ডেলের দ্বিতীয় সূত্র, এই সূত্রগুলো কে প্রকাশ করেছে? কমেন্ট করো। তো আমার মনে হয় বেশিরভাগই কমেন্টে বলেছে মেন্ডেলের সূত্র মেন্ডেলই দিয়েছেন। কেন নিউটনের সূত্র নিউটন দিয়েছেন না? আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র আইনস্টাইন দিয়েছেন না? তাহলে মেন্ডেলের সূত্র কার দেওয়ার কথা? মেন্ডেলেরই দেওয়ার কথা। কিন্তু ঘটনা ভিন্ন। এই যে জিন তত্ত্বের যে সূত্র 2টা আছে, এই সূত্রগুলো দিয়েছেন কার্ল করেন্স নামে অন্য একজন সায়েন্টিস্ট। মেন্ডেলের সূত্র কিন্তু মেন্ডেল প্রকাশ করে নাই। এবং শুধু সূত্র নয়, সূত্রের ব্যতিক্রমও আছে আমরা জানি। সমপ্রকটতা, তারপরে হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, লিথাল জিন, এই সব কিছুর ব্যাপারে আমাদের আইডিয়া দিয়েছেন কার্ল করেন্স। অর্থাৎ মেন্ডেলের 2টা সূত্র এবং সেই সূত্রের কি কি ব্যতিক্রম আছে সবকিছুর ব্যাপারে আমরা আইডিয়া পেয়েছি কার্ল করেন্স থেকে। তাহলে কোশ্চেন হচ্ছে তোমাদের যে ভাই এত প্যাচ কেন লেগে গেল? 1 নম্বরে এমসিকিউ আসলে আশা করি অ্যান্সার করতে পারবে তোমরা যে জিন তত্ত্বের জনক মেন্ডেল, কিন্তু জিন শব্দটা প্রথম ইউজ করেছেন উইলিয়াম বেটসন। মেন্ডেলের 2টো সূত্র প্রকাশ করেছেন কার্ল করেন্স। ব্যাপারটা হচ্ছে মেন্ডেল ছিলেন অস্ট্রিয়াতে। অস্ট্রিয়া হচ্ছে আমাদের জার্মানির পাশের একটা দেশ। তোমরা আমাদের একজন বিখ্যাত ব্যক্তিত্ব ওখানে থাকেন, সিফাতুল্লাহ সেফুদা। যে সুপ্রভাত, বাংলাদেশে এখন আছে না সিফাতুল্লাহ সেফুদা, অস্ট্রিয়াতে। এই অস্ট্রিয়াতে একটা চার্চে মেন্ডেল কাজ করতেন ছোটবেলা থেকে। তো ছোটবেলা থেকে এই চার্চের লোকজন খেয়াল করলো যে লেখাপড়ার প্রতি, গবেষণার প্রতি এই বাচ্চাটার অনেক আগ্রহ। তখন তারা মেন্ডেলকে উচ্চ শিক্ষা অর্জন করতে অস্ট্রিয়ার যে রাজধানী আছে ভিয়েনা, সেই ভিয়েনাতে পাঠায় দিলেন যে যাও বাবা তুমি লেখাপড়া করো, ইউ হ্যাভ এ গ্রেট ফিউচার। কিন্তু মেন্ডেল প্রাতিষ্ঠানিক লেখাপড়ায় খুব একটা ভালো করতে পারেননি। এবং যখন মেন্ডেল প্রাতিষ্ঠানিক লেখাপড়ায় খুব একটা ভালো করতে পারলেন না, তখন মেন্ডেলকে আবার তার চার্চে ফিরিয়ে আনা হলো।
কিন্তু চার্চে ফিরে এসে তিনি কিন্তু তার গবেষণা, তার যে অনুসন্ধিৎসু আহ মানসিকতা, এগুলো তিনি কিন্তু ভুলে যাননি। তিনি এগুলো মনে রেখেছেন এবং তিনি করলেন কি, তিনি ওই চার্চের বাগানেই 34 জাতের 34 জাতের মটরশুঁটি, পি প্লান্টস বলা হয় যে, মটরশুঁটি নিয়ে গবেষণা শুরু করলেন। এবং সেই মটরশুঁটির 7 ধরনের বৈশিষ্ট্য তিনি বছরের পর বছর মনিটর করলেন। যে একটা মটরশুঁটি গাছ লম্বা, তার সাথে একটা খাটো মটরশুঁটি গাছের বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পর তাদের বাচ্চা কেমন হয়, সেই বাচ্চাগুলোর বৈশিষ্ট্য তিনি মনিটর করলেন এবং ডাটাগুলো কালেক্ট করলেন। এভাবে তিনি অনেক বছর যাবৎ গবেষণা করলেন এবং বিশাল বিশাল খাতার মধ্যে তিনি তার গবেষণাগুলো লিখে রেখেছিলেন। কিন্তু মেন্ডেল কোনো সূত্র দিয়ে যেতে পারেননি। মেন্ডেল কিন্তু কোনো সূত্র দিয়ে যেতে পারেননি। তিনি বছরের পর বছর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন, গবেষণা করেছেন এবং তার গবেষণার ডাটাগুলো তিনি খাতার মধ্যে লিখে রেখেছেন। এই খাতার মধ্যে লিখে রেখেছেন এবং তিনি একটা কথা বলেছেন যে দেয়ার আর সাম ফ্যাক্টরস, অর্থাৎ এই যে বাবার বৈশিষ্ট্য বাচ্চার মধ্যে আসে, মায়ের বৈশিষ্ট্য মেয়ের মধ্যে আসে, নাতির মধ্যে যায়, এর পিছনে কিছু ফ্যাক্টর কাজ করে। এই কথাটা মেন্ডেল বলেছেন যে দেয়ার আর সাম ফ্যাক্টরস। অর্থাৎ মেন্ডেল বলতেন যেটাকে ফ্যাক্টর, সেটা আসলে ফ্যাক্টর ছিল না। সেই জিনিসটা আসলে কি ছিল? জিন ছিল, যেটা পরবর্তীতে বের করেন উইলিয়াম বেটসন। মেন্ডেল বলেছেন ফ্যাক্টরের কারণে কিছু ফ্যাক্টর আছে, যেই ফ্যাক্টরটা বাবার বৈশিষ্ট্য ছেলের মধ্যে নিয়ে যায়, ছেলের বৈশিষ্ট্য নাতির মধ্যে নিয়ে যায়। কিন্তু সেই ফ্যাক্টরটার নাম কি তিনি বলে যেতে পারেননি, নামটা বলেছেন উইলিয়াম বেটসন। তারপরে যেহেতু মেন্ডেল অনেক বেশি গবেষণা করেছেন, অনেক বেশি পরিশ্রম করেছেন এর পিছনে, তাই মেন্ডেলকেই বলা হয় জিনতত্ত্বের জনক। এরপর সূত্রগুলো কিভাবে আসলো, যে 3:1, 9:3:3:1, এই সূত্রগুলো দিয়েছেন কার্ল করেন্স। মেন্ডেলের যে এত গবেষণা, এই গবেষণার যে ডাটাগুলো যখন কার্ল করেন্সের মধ্যে আসলো, কার্ল করেন্স তখন সেই ডাটাগুলোকে রিফাইন করে সূত্র আকারে প্রকাশ করলেন। এবং কার্ল করেন্স নিজের নামে ক্রেডিট নেননি, তিনি ক্রেডিটটা মেন্ডেলকে দিয়েছেন। যেহেতু রিয়েল যে এফোর্টটা গ্রাউন্ড লেভেলে সেটা মেন্ডেলই করেছেন, তাই ক্রেডিটটা মেন্ডেলকে তিনি দিয়ে দিয়েছেন, যে মেন্ডেলের প্রথম সূত্র, মেন্ডেলের দ্বিতীয় সূত্র। ওকে, এইভাবেই কিন্তু আমাদের মেন্ডেলিজমটা আসলো। এখন কথা হচ্ছে, আমরা তো এই অধ্যায়ে জিন তত্ত্ব পড়বো। তো প্রথম কোয়েশ্চেন তোমাদের কাছে আমার, যে ভাইয়া বলো তো জিন কি? হোয়াট ইজ জিন? জিন কি, কারো আইডিয়া আছে কিনা যে জিন কি? হোয়াট ইজ জিন, কারো আইডিয়া আছে কিনা বলো, যার যেটা মনে হয় কমেন্টে বলো। তো আমি জানি তোমরা, আমি যেটা এক্সপিরিয়েন্স করছি অফলাইন ক্লাস থেকে, যে স্টুডেন্টরা বলে যে বৈশিষ্ট্যের একক, বংশগতির একক, এগুলো। হ্যাঁ, স্টুডেন্টরা যে অ্যান্সার গুলো দেয়, অ্যান্সার গুলো ঠিক আছে, ভুল না। কিন্তু আমি তোমাদের জিজ্ঞেস করেছি জিনের সংজ্ঞা, তোমরা বলছো জিনের বৈশিষ্ট্য। দেখো ভাই, আমি তোমাকে জিজ্ঞেস করলাম লিওনেল মেসি কে, তখন তুমি বললা লিওনেল মেসি সে তো একজন মানুষ। তোমার অ্যান্সার তো ঠিক, লিওনেল মেসি অবশ্যই একজন মানুষ, কিন্তু আমিও তো একজন মানুষ, তাহলে কি আমি কি লিওনেল মেসি না? কিন্তু লিওনেল মেসিকে আমরা ডিফাইন করতে পারি এভাবে যে লিওনেল মেসি হচ্ছে আর্জেন্টাইন পুরুষ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, যিনি 2022 সালের বিশ্বকাপ জিতিয়েছিলেন। এটা বললে লিওনেল মেসিকে আমরা সংজ্ঞায়িত করতে পারি। একই রকম তুমি যদি বলো জিন বংশগতির একক, তো বইয়ের অনেক জায়গায় তো লেখা আছে ক্রোমোজোম বংশগতির একক, ডিএনএ বংশগতির একক, ওরাও তো বংশগতির বিভিন্নভাবে কাজ করে। তো এগুলো ভাইয়া জিনের বৈশিষ্ট্য, জিনের সংজ্ঞা নয়। তাহলে জিনের সংজ্ঞাটা কি? তো আসো আমরা একটু খেয়াল করি জিনের সংজ্ঞাটা কি। এই মনে করো হচ্ছে ভাইয়া ডিএনএ, এই হচ্ছে আমাদের কি ডিএনএ। এখন আমরা জানি ডিএনএ থেকে কিন্তু ডিএনএ তৈরি হয়, ডিএনএ থেকে ওর মতো দেখতে হুবহু ডিএনএ তৈরি হয়, এবং ডিএনএ থেকে ডিএনএ তৈরির যে প্রসেস, সেই প্রসেসকে বলা হয় রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রসেসকে কি বলা হয়? রেপ্লিকেশন বলা হয়। এখন ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি হয়, তখন ডিএনএ এর পুরোটাই রেপ্লিকেট হয়, অলমোস্ট পুরোটা, ধরলাম 99%ই রেপ্লিকেট হয়। অর্থাৎ মাতৃ ডিএনএ যেমন ছিল ঠিক ওরকম দেখতে আরেকটা অপত্য ডিএনএ তৈরি হয়। কিন্তু এর পাশাপাশি আমরা এও জানি ডিএনএ থেকে কিন্তু ভাই আরএনএ তৈরি হয়, ডিএনএ থেকে আরএনএও তৈরি হয়, যেই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সক্রিপশন।
ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় আমরা কি বলি ভাইয়া? ট্রান্সক্রিপশন। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয় তখন ডিএনএ এর পুরো অংশটা ট্রান্সক্রাইব হয় না। দেখো ভাইয়া, ডিএনএ এর কিছু সিলেক্টেড পোর্শনই থাকে যারা ভাইয়া কি তৈরি করতে পারে? আরএনএ তৈরি করতে পারে। ডিএনএ এর কিছু চুজেন পার্ট, চুজেন ফ্রেগমেন্ট, এখান থেকে মনে করো একটা আরএনএ তৈরি হলো এরকম, এখান থেকে ধরো আরেকটা আরএনএ তৈরি হলো এরকম, এখান থেকে ধরো আরেকটা আরএনএ তৈরি হলো এরকম। অর্থাৎ যখন ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় পুরো ডিএনএটাই রেপ্লিকেট হয়, কিন্তু যখন ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে পুরোটা কিন্তু ট্রান্সক্রাইব হচ্ছে না, কিছু বিশেষ খণ্ডই ট্রান্সক্রাইব হচ্ছে। এই যে ভাইয়া ডিএনএ এর যেই বিশেষ খণ্ডগুলো ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএ তৈরি করতে পারে তাদেরকেই ভাইয়া বলা হয় জিন। যেমন এটা একটা জিন, এটা একটা জিন, এটা একটা জিন। দুইটা জিনের মাঝে যে অংশ আছে, যে অংশটা আরএনএ তৈরি করতে পারে না, তাকে কিন্তু আমরা জিন বলবো না, এগুলো ভাইয়া জিন না। জিনের বৈশিষ্ট্য হচ্ছে তাকে অবশ্যই আরএনএ তৈরি করতে পারতে হবে। এবার দেখো ভাইয়া, ডিএনএ এর যে খণ্ড আরএনএ তৈরি করে তাকে আমরা জিন বলি। এখন সেই খণ্ডটা বৈশিষ্ট্য প্রকাশ করুক বা না করুক ম্যাটার করে না। আমাদের শরীরে এমন অনেক জিন আছে যারা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। তার মানে কি ভাইয়া, তাদেরকে কি আমরা জিন বলবো না? তারাও তো জিন, তাদেরকে জাঙ্ক জিন বলা হয়, সাইলেন্ট জিন বলা হয়। ওরা তো জিন, তাহলে ওদেরকে কেন জিন বলছি? ওরা তো বৈশিষ্ট্য প্রকাশ করে না। ওদেরকে আমরা জিন বলছি কারণ ওদের থেকে আরএনএ তৈরি হয়। তাহলে ভাইয়া ডিএনএ এর যেসব খণ্ড আরএনএ তৈরি করে তাকেই বলা হয় জিন। ওকে, লিখে রাখো সংজ্ঞাটা। এখন জিনের সংজ্ঞা বোঝার পর আমাদের দেখতে হবে লোকাস কি। লোকাস, আমি সহজ ভাষায় বলি, আমরা রেগুলার টার্মে যেটাকে লোকেশন বলে থাকি, লোকেশন মানে অবস্থান, সেটাকেই বায়োলজিতে, জেনেটিক্সে লোকাস বলা হয়। আমরা যেটাকে লোকেশন বলি বায়োলজিতে, জেনেটিক্সে সেটাকে লোকাস বলা হয়। যেমন যদি কেউ জিজ্ঞেস করে যে অনন্য ভাইয়া, মানে আমার আমার আর কি, আমার নাম তো অনেকে জানো হয়তো, অনন্য ভাইয়ার লোকেশন কোথায়? অ্যান্সার হচ্ছে অনন্য ভাইয়ার লোকেশন হচ্ছে বাংলাদেশের ঢাকায়। আমার লোকেশন একই রকম ভাই, আমাদের বডিতে যে জিনগুলা আছে সেই জিনগুলা যে জায়গায় অবস্থান করে সেটা হচ্ছে তার লোকেশন, এবং জেনেটিক্সে আমরা লোকেশনকে বলে থাকি লোকাস। তাহলে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। দেখো ভাইয়া, তোমরা জানো মানুষ কিন্তু কি করতে পারে ভাইয়া? তোমরা জানো যে মানুষ কি করতে পারে? ইনসুলিন তৈরি করতে পারে। মানুষ ইনসুলিন তৈরি করতে পারে। তেলাপোকা কিন্তু ইনসুলিন তৈরি করতে পারে না, বা আম গাছ কিন্তু ইনসুলিন তৈরি করতে পারে না। তার মানে এই যে মানুষ ইনসুলিন তৈরি করতে পারে, এটা মানুষের একটা বৈশিষ্ট্য। আর প্রতিটা বৈশিষ্ট্যের পিছনে কিন্তু জিন দায়ী থাকে। তাহলে দেখো, আমরা যে ইনসুলিন তৈরি করতে পারি এটা কিন্তু আমাদের একটা বৈশিষ্ট্য। তার মানে ইনসুলিন তৈরির জন্য আমাদের কি আছে ভাইয়া? জিন আছে। আমাদের বডিতে ইনসুলিন তৈরির ভাইয়া কি আছে বলতো? ইনসুলিন তৈরির জিন আছে। এটা তো সত্য কথা যে মানুষের শরীরে ইনসুলিন তৈরির জিন থাকে। এখন ঘটনা হচ্ছে আমাদের তো অনেকগুলো ক্রোমোজোম আছে, 23 জোড়া ক্রোমোজোম। এর মধ্যে কোথায় এই ইনসুলিন তৈরির জিনটা আছে? অ্যান্সার হচ্ছে আমাদের এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে যে 11 নম্বর ক্রোমোজোমটা আছে, 11 নাম্বার ক্রোমোজোম, এই যে 11 নম্বর ক্রোমোজোম আছে, এই 11 নম্বর ক্রোমোজোমে দেখো ভাই দুইটা বাহু আছে। এই হচ্ছে মাঝখানে সেন্ট্রোমিয়ার, এদিকে লম্বা বাহু, এদিকে হচ্ছে খাটো বাহু। তো দেখা যায় 11 নম্বর ক্রোমোজোমের এই খাটো বাহুর শীর্ষে, at the apex of the short arm of number 11 chromosome, 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে, খাটো বাহুর শীর্ষে, এই খাটো বাহুর শীর্ষে ভাইয়া কে থাকে? 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে ইনসুলিন তৈরির জিন থাকে। তার মানে এই যে 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষ, এটাই হচ্ছে ইনসুলিন তৈরির জিনের লোকাস বা লোকেশন। একই রকম আমাদের শরীরে প্রায় 21,000 জিন আছে, এবং এই 21,000 জিন বিভিন্ন ক্রোমোজোমের বিভিন্ন লোকাসে অবস্থান করে। ক্লিয়ার ভাই সবাই? এটাকেই বলা হয় লোকাস। আচ্ছা, তো লোকাসের পরে আমরা যাব হচ্ছে, লোকাস বুঝতে পারছি,
এখন আমরা দেখব হোমোলোগাস ক্রোমোজোম কি। হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম কি? তো দেখো ভাই, আমি জানি, তোমরাও জানো, মানুষের শরীরে দেহকোষে 46টা ক্রোমোজোম থাকে। এই 46টা ক্রোমোজোমের মধ্যে 23টা এসেছে তোমার বাবার কাছ থেকে, আর বাকি 23টা এসেছে তোমার মায়ের কাছ থেকে। এখন ভাই, এই ক্রোমোজোম গুলোকে কিন্তু আমরা নাম্বারিং করি। বাবার ক্রোমোজোম গুলোকে আলাদাভাবে নাম্বারিং করা হয়, মায়ের গুলোকে আলাদাভাবে নাম্বারিং করা হয়। দেখো ভাই, বাবার থেকে যে 23টা ক্রোমোজোম আসছে, বাবার থেকে যে 23টা ক্রোমোজোম আসছে, তাদের মধ্যে সবার দৈর্ঘ্য কিন্তু সমান না। কিছু ক্রোমোজোম অনেক লম্বা, আবার কিছু ক্রোমোজোম খুব খাটো। তো ভাই, এই যে বাবার থেকে 23টা ক্রোমোজোম আসছে, এর মধ্যে সবচেয়ে লম্বা যে ক্রোমোজোমটা, সেটাকে বলা হয় 1 নম্বর ক্রোমোজোম। সবচেয়ে লম্বা ক্রোমোজোমকে কি বলা হয়? 1 নম্বর ক্রোমোজোম। আর সবচেয়ে খাটো যে ক্রোমোজোমটা, সেটাকে বলা হয় 22 নম্বর ক্রোমোজোম। আমি আবারও বলছি, 22 নম্বর ক্রোমোজোম সবচেয়ে খাটো ক্রোমোজোম। তাহলে বলতে পারো ভাই, 23 নম্বর ক্রোমোজোম কোনটা? 23 নম্বর ক্রোমোজোম হচ্ছে সেক্স ক্রোমোজোম। এক্স ওয়াই পড়ছো না? ওদেরকে 23 নম্বর ক্রোমোজোম বলা হয়। বাট অটোজোম যেগুলো আছে, তাদেরকে 1 থেকে 22 পর্যন্ত নাম্বারিং করা হয়। তাহলে দেখো, বাবার দেয়া সবচেয়ে লম্বা যে ক্রোমোজোমটা আছে, সেটা হচ্ছে 1 নম্বর ক্রোমোজোম। তার চেয়ে একটু খাটোটাকে বলা হয় 2 নম্বর ক্রোমোজোম। তার চেয়ে আরেকটু খাটোটাকে বলা হয় 3 নম্বর ক্রোমোজোম। এভাবে সবচেয়ে খাটোটাকে বলা হয় 22 নম্বর ক্রোমোজোম। এবং এই সেম ঘটনা মায়ের ক্ষেত্রেও হবে। মায়ের শরীর থেকে বা মায়ের থেকে তোমার বডিতে সবচেয়ে যে লম্বা ক্রোমোজোমটা এসেছে, সেটাকে বলা হবে 1 নম্বর ক্রোমোজোম। তার চেয়ে একটু খাটোটা 2 নম্বর, তার চেয়ে আরেকটু খাটোটা 3 নম্বর। এভাবে সবচেয়ে খাটো যে ক্রোমোজোমটা মা তোমাকে দিয়েছে, সেটা হচ্ছে 22 নম্বর ক্রোমোজোম। আর 23 নম্বর ক্রোমোজোম হচ্ছে সেক্স ক্রোমোজোম, অর্থাৎ এক্স। মায়ের বেলায় এক্স। তো দেখো ভাইয়া, আমাদের বাবা আমাদেরকে একটা 1 নম্বর ক্রোমোজোম দিয়েছেন, মাও কিন্তু আমাদের একটা 1 নম্বর ক্রোমোজোম দিয়েছেন। অর্থাৎ ক্রোমোজোম গুলো আমাদের শরীরে জোড়ায় জোড়ায় থাকে। তাহলে খেয়াল করো, এটা মনে করো বাবার দেয়া 1 নম্বর ক্রোমোজোম। এটা হচ্ছে বাবার দেয়া 1 নম্বর ক্রোমোজোম। নাম্বার 1 ক্রোমোজোম ফ্রম ফাদার। এটা হচ্ছে বাবার সাইড। এটা হচ্ছে বাবার দেয়া 1 নম্বর ক্রোমোজোম। আবার দেখো, এইটা হচ্ছে মনে করো মায়ের দেয়া 1 নম্বর ক্রোমোজোম। তাহলে খেয়াল করো ভাই, এটা বাবার দেয়া 1 নম্বর ক্রোমোজোম, এটা মায়ের দেয়া 1 নম্বর ক্রোমোজোম। ভাই, দুইটা ক্রোমোজোমকে কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করেছি একই রকম ভাবে আঁকতে, কারণ আমাদের শরীরে ওরা দেখতে হুবহু একরকম হয়। অর্থাৎ দেখো, এটার দৈর্ঘ্য যতটুকু, এটার দৈর্ঘ্য যদি হয় 10 মিলিমিটার, এরও দৈর্ঘ্য হবে 10 মিলিমিটার। এর খাটো বাহু যদি হয় 3 মিলিমিটার, এর খাটো বাহু 3 মিলিমিটার হবে। এর লম্বা বাহু যদি হয় 7 মিলিমিটার, এর লম্বা বাহু 7 মিলিমিটার হবে। এর সেন্ট্রোমিয়ার যদি এই জায়গায় থাকে, ওর সেন্ট্রোমিয়ারও একই জায়গায় থাকবে। অর্থাৎ ক্রোমোজোম গুলো একটা আরেকটার অলমোস্ট কপি বলা যেতে পারে, ডুপ্লিকেট। এখন এই হচ্ছে বাবার 1 নম্বর ক্রোমোজোম, আর এই হচ্ছে মায়ের 1 নম্বর ক্রোমোজোম। যেহেতু তারা দৈর্ঘ্যে, গঠনে এবং সেন্ট্রোমিয়ারের অবস্থানে হুবহু একই, তাই তাদেরকে হোমোলোগাস। হোমো মানে হচ্ছে একই, ঠিক আছে? যেহেতু তারা একই রকম, তাই তাদেরকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। ওকে, আচ্ছা। এখন এই হোমোলোগাস ক্রোমোজোমের পরে যে কনসেপ্টটা আমরা যাব, সেটা হচ্ছে এলিল। হোমোলোগাস ক্রোমোজোমের পরে যে কনসেপ্টটা আমরা যাবো, সেটা হচ্ছে এলিল। এলিল কি জিনিস? তাহলে দেখো, হোমোলোগাস বুঝতে পারছি সবাই। বাবার 1 নম্বর হচ্ছে মায়ের 1 নম্বরের হোমোলোগাস। বাবার 5 নম্বর হচ্ছে মায়ের 5 নম্বরের হোমোলোগাস। বাবার 19 নম্বর হচ্ছে মায়ের 19 নম্বরের হোমোলোগাস। আবার বাবার 1 নম্বর মায়ের 7 নম্বরের হোমোলোগাস নয়। ঠিক আছে? ওকে। তো এলিল জিনিসটা কি? তো ভাই দেখো, আমরা জানি আমাদের বৈশিষ্ট্য নির্ধারণের জন্য জিন থাকে, এবং ইউজুয়ালি আমাদের একটা বৈশিষ্ট্যের পিছনে দুইটা জিন কাজ করে। একটা বৈশিষ্ট্যের পিছনে দুইটা জিন কাজ করে। তার মধ্যে একটা জিন দেয় বাবা, আর একটা জিন দেয় মা। তো মনে করো ভাই, তোমার চোখের রং কি হবে? তোমার চোখের রং কি হবে? ধরলাম, আমি জাস্ট ধরে নিলাম যে এই চোখের রঙের পিছনেও দুইটা জিন কাজ করতেছে। তার মধ্যে একটা জিন দিচ্ছে কি ভাইয়া? বাবা।
সরি, তার মধ্যে একটা জিন কে দিচ্ছে বাবা, আর একটা জিন কে দিচ্ছে ভাইয়া মা। এখন দেখো, বাবা তোমাকে চোখের রং ঠিক করার যে জিনটা দিয়েছেন, সেই জিনটা মনে করো 1 নম্বর ক্রোমোজোমের এই জায়গায় আছে। এটা হচ্ছে সেই জিনটা লোকাস। বুঝছো কিনা? বাবা তোমার চোখের রঙের জন্য তোমাকে একটা জিন দিয়েছেন না, ভুলে গেলে চলবে, কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। একটা জিন আছে 1 নম্বর ক্রোমোজোমের এই লোকাসে। ঠিক একই রকম ভাবে দেখা যাবে, মাও তোমাকে চোখের রং নির্ধারণের জন্য যে একটা জিন দিয়েছেন, সেটাও 1 নম্বর ক্রোমোজোমের ওই লোকাসেই আছে। বাবার দেয়া চোখের রঙের জিন যদি 1 নম্বর ক্রোমোজোমের লম্বা বাহুর নিচের দিকে তলদেশে থাকে, তাহলে মায়ের দেয়া জিনটাও 1 নম্বর ক্রোমোজোমের তলদেশে থাকবে। এবং এই দুইটা জিনকে বলা হবে একে অপরের এলিল। কি বলা হবে ভাইয়া? এলিল বলা হবে। বুঝছো কিনা? বা এলিলোমর্ফ বলা হবে, এলিল বা এলিলোমর্ফ বলা হবে। বুঝতে পারছি কিনা? তাহলে দেখো, একই বৈশিষ্ট্যের জন্য দায়ী বাবা থেকে আগত এবং মা থেকে আগত হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থানকারী জিনদ্বয়কে একে অপরের এলিল বলা হয়। এই জিনটা ওর এলিল, ওই জিনটা এর এলিল। বুঝছো কিনা? তাহলে তোমরা যদি খাতায় সংজ্ঞা লিখতে চাও, এভাবে লিখো যে হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত জিনদ্বয়কে একে অপরের এলিল বলা হয়। হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত জিনদ্বয়কে একে অপরের এলিল বলা হয়। এবং এই যে এলিল, জিন, এই টার্মগুলো কিন্তু আমরা উইলিয়াম বেটসনের কাছ থেকে জানতে পেরেছি। এগুলো কিন্তু আমাদের মেন্ডেল বলে নাই। মেন্ডেল তো জিনের কথাই বলে নাই, তারপরও তার যে ইফোর্ট, তার যে ডেডিকেশন, এটা নোটর্দি। আচ্ছা, এখন দেখো, এই যে এলিল গুলো আছে, এলিল গুলো আবার ভাই 2 রকম হতে পারে। মনে করো ভাইয়া, বাবা তোমাকে চোখের রং কালো হবার জিন দিয়েছেন, মাও তোমাকে চোখের রং কালো হওয়ার জিন দিয়েছেন। অর্থাৎ বাবার জিন আর মায়ের জিন একই ধরনের, বাবাও কালো হবার জিন, মাও কালো হবার জিন। তাহলে এই দুইটা জিনকে, মানে এই দুইটা এলিলকে বলা হবে হোমোজাইগাস এলিল। হোমো মানে একই রকম, হোমোজাইগাস এলিল বলা হবে। আবার যদি এমন হয় যে না, বাবা তোমাকে দিয়েছে চোখের রং কালো হবার জিন, কিন্তু মা দিয়েছেন চোখের রং নীল হবার জিন। মনে করো বাঙালি ছেলের ইস্ট ইউরোপিয়ান মেয়ের সাথে বিয়ে হয়েছে, চোখের রং নীল মেয়ে, তো বাঙালি ছেলে তো কালো জিনই দিছে চোখের রঙের, কিন্তু ওই মেয়ে তো দিয়েছে নীল জিন। তাহলে তাদের বাচ্চার মধ্যে দেখো, বাবার জিন একরকম, মায়ের জিন ভিন্ন রকম, তখন এদেরকে বলা হবে হেটেরো। হেটেরো মানে ভাই আমরা জানি ভিন্ন, এটাকে বলা হবে হেটেরোজাইগাস এলিল। বুঝছো কিনা? তাহলে দেখো, যদি এমন হয় এলিলে দুইটা জিন একই টাইপের, যে এখানেও কালো রঙের জিন, এখানেও কালো রঙের জিন, তাহলে বলা হবে হোমোজাইগাস এলিল। তবে যদি এমন হয় এলিলে দুইটা জিন 2 রকম, বাবারটা কালো মায়েরটা নীল, তাহলে বলা হবে হেটেরোজাইগাস এলিল। তো আমি খেয়াল করেছি অনেকে হোমোলোগাসের সাথে হোমোজাইগাস গোলায় ফেলে। মনে রাখবা ভাইয়া, হোমোলোগাস টার্মটা ইউজ করা হয় ক্রোমোজোমের জন্য। একটা ক্রোমোজোম চাইলে হোমোলোগাস হতে পারে বা নাও হতে পারে, কিন্তু হোমোজাইগাস টার্মটা ইউজ করা হয় এলিলের জন্য। এলিলে হয় হোমোজাইগাস বা হেটেরোজাইগাস, আর ক্রোমোজোম হয় হোমোলোগাস বা নন হোমোলোগাস। বুঝছি ভাইয়া? হোমোজাইগাস হেটেরোজাইগাস টার্মগুলো এলিলের জন্য, আর হোমোলোগাস টার্মটা ক্রোমোজোমের জন্য। আচ্ছা, তাহলে আমরা এলিলও পড়ে ফেলছি। এখন আমরা যাব ভাইয়া হচ্ছে জিনোটাইপ আর ফিনোটাইপে। এইটুকু শেষ, জিনোটাইপ আর ফিনোটাইপে। তাহলে আসো আমি লিখি ফিনোটাইপ। ফিনোটাইপের পরে আসছে জিনোটাইপ। এই ফিনোটাইপ এবং জিনোটাইপকে বইয়ে সংজ্ঞা দিয়েছে, সংজ্ঞা ঠিক আছে, বুঝে নেওয়া উচিত ঠিকভাবে আমাদের, বাট চাইলে ওই সংজ্ঞার মধ্যে ভুল ধরা যায়। আমরা জোর করে কোনো কিছুর ভুল ধরবো না, যেটা আমরা বুঝতেছি যে জিনিসটা সঠিক, তিনি সঠিক জিনিসটাই বুঝিয়েছেন, আমরা জোর করে সেটাকে কেন ভুল প্রমাণ করব? তো ফিনোটাইপকে বলা হয়েছে একটি জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে ফিনোটাইপ বলে, আর অভ্যন্তরীণ জেনেটিক্যাল বৈশিষ্ট্যকে বলা হয় জিনোটাইপ।
তাহলে বাহ্যিক বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি আসলে? বাহ্যিক বৈশিষ্ট্য আমরা বলতে বুঝি জিনের বাইরে যত বৈশিষ্ট্য আছে সবই বাহ্যিক বৈশিষ্ট্য। ডিএনএ এর বাইরে যত কিছু করে একটা মানুষ, জাস্ট ডিএনএ লেভেলটা ক্রস করেই যা যা করে সবই হচ্ছে ফিনোটাইপ। যেমন শুরু করতে পারি গায়ের রং দিয়ে। তোমার গায়ের রং তোমার একটা ফিনোটাইপ, তোমার হাইট এটা একটা ফিনোটাইপ, তোমার চুল কি সোজা হবে না কার্লি হবে এটা একটা ফিনোটাইপ, ইভেন তোমার কিডনি এটা কি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে নাকি অনেকদিন টিকে থাকবে এটাও একটা ফিনোটাইপ, তোমার ব্রেন এটা কিরকম ফাংশন করে সেটাও একটা ফেনোটাইপ। এখন এদেরকে কিন্তু আমরা বাহ্যিক বৈশিষ্ট্য হিসেবেই কনসিডার করব, কারণ এরা জিনের বাইরে বা ডিএনএ এর বাইরে এরা। ইভেন তোমার কোষের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলজি বডি কিভাবে ইন্টারঅ্যাক্ট করে সেটাও একটা ফিনোটাইপ। বুঝছি কিনা ভাইয়া? ওটাও একটা ফিনোটাইপ। একেবারে কোষের ভিতর এখন বলতে পারো এটা তো ভাই বাহ্যিক বৈশিষ্ট্য না, না ওইটাই বাহ্যিক বৈশিষ্ট্য। এখানে বাহ্যিক বলতে ওটাকেই বোঝানো হচ্ছে যে ডিএনএ এর বাইরে যা যা ঘটে সবই বাহ্যিক বৈশিষ্ট্য। তোমার সাইটোস্কেলেটন, তোমার মাইক্রোটিবিউলস এগুলো কিভাবে অপারেট করে সেটাও তোমার ফিনোটাইপ। শুধুমাত্র তোমার জিনে কি লেখা আছে সেটাই হচ্ছে জিনোটাইপ। এখন দেখো এই ফিনোটাইপ আর জিনোটাইপ কিভাবে কাজ করে। ফিনোটাইপ আর জিনোটাইপ কাজ করার আগে আমাদের একটু বুঝতে হবে প্রকট বৈশিষ্ট্য কি আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি। একটা প্রাণী বাই ডিফল্ট যেটা নিয়ে জন্মানোর কথা সেটাকে আমরা বলি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর সে জেনেটিক কারণে এর চেয়ে উন্নত যে বৈশিষ্ট্য অর্জন করে তাকে আমরা বলি প্রকট বৈশিষ্ট্য। নাই এটা কোথায় আছে এটা একটু বুঝতে হবে আমাদের। প্রচ্ছন্ন বাই ডিফল্ট তোমার যেভাবে হওয়ার কথা সেটা হচ্ছে প্রচ্ছন্ন, আর তুমি সেলের ভিতর বিক্রিয়া হয়ে যে বৈশিষ্ট্য অর্জন করো সেটা হচ্ছে প্রকট। তো আমাদের প্রচ্ছন্ন থেকে প্রকট বৈশিষ্ট্য যাওয়ার জন্য ভাইয়া রিয়েকশন দরকার হয়। আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। মনে করো একটা ফুল আছে, গোলাপ ফুল মনে করো, সেই গোলাপ ফুলটার বাই ডিফল্ট জন্ম নেওয়া উচিত সাদা হিসেবে। কি হিসেবে জন্ম নেওয়া উচিত ভাইয়া? সাদা। বাই ডিফল্ট তার সাদা হওয়া উচিত, তার জন্মই নেওয়া উচিত সাদা হিসেবে। কিন্তু ভাইয়া যদি তার কোষের ভিতর কিছু বিক্রিয়া ঘটে দেখা যাবে তার রংটা সাদা থেকে লাল বা নীল হয়ে গেছে। আমি নীল ধরলাম, হ্যাঁ, সাদা থেকে কি হয়ে গেছে ভাইয়া? ধরো নীল হয়ে গেছে। এখন দেখো বাই ডিফল্ট যেই বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেওয়ার কথা সেটাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর বিক্রিয়ার মাধ্যমে যে বৈশিষ্ট্য অর্জন করে তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। তো মনে করো যেমন বিক্রিয়া হলে কিন্তু কালার চেঞ্জ হয়। তোমরা কি ভাই বলতে পারবা লোহার রং কি? লোহা যখন খনি থেকে উঠায় আনে সেই লোহার রং কি হয়? সেই লোহার রং কিন্তু হয় ভাইয়া সাদা। তারপরে সেটা অক্সিজেনের সাথে কেমিক্যাল বিক্রিয়া করে আস্তে আস্তে তামাটে বর্ণ বা খয়েরি বর্ণ, লাল বর্ণ যাই বলো হয়ে যায়। একই রকম আমাদের বডির ভিতরেও ভাইয়া, ধরো এই ফুলটার, এই গোলাপ ফুলটার সাদা হিসেবেই জন্ম নেওয়ার কথা ছিল, কিন্তু কিছু কেমিক্যাল রিয়েকশন তার রংটাকে কি করে দিবে ভাইয়া? নীল করে দিবে। কিন্তু সাদা থেকে নীল হয়েছে, এখানে কি দরকার হয়েছে ভাইয়া? কেমিক্যাল রিয়েকশন দরকার হয়েছে। এখন আমাদের বডির ভিতর যে কেমিক্যাল রিয়েকশন গুলা ঘটে সেগুলো আপনা আপনি ঘটে না, সেগুলোর পিছনে দরকার হয় ভাইয়া কিছু এনজাইম। তো ধরো এখানে একটা এনজাইম দরকার হয়েছে, যেহেতু নীল রং তাই ধরলাম ব্লু, বি ফর ব্লু। অর্থাৎ যদি একটা গোলাপ ফুলের বডিতে এনজাইম বি থাকে তাহলে সেই গোলাপ ফুলটার রং হবে নীল, আর যদি গোলাপ ফুলের বডিতে এনজাইম বি না থাকে তাহলে তার রং হবে সাদা। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জাস্ট এনজাইমটা থাকলেই রংটা চেঞ্জ হয়ে যাবে। এনজাইম থাকলেই সে ব্লু হয়ে যাবে, এনজাইম অ্যাবসেন্ট থাকলে সে সাদা হয়ে যাবে। কারণ প্রশ্ন হচ্ছে এই এনজাইমটা কোথা থেকে তার শরীরের ভিতরে আসবে? এটা আকাশ থেকে নাজিল হবে? না, এই এনজাইমটা আসবে তার শরীরে থাকা জিন থেকে। জিনের কাজ হচ্ছে, দেখো মনে করো তার ডিএনএ এর মধ্যে একটা জিন আছে, যে জিনের নাম হচ্ছে জিন বি। এখন সেই জিন বি এই এনজাইম বি কে তৈরি করবে। জিনের কাজ হচ্ছে ভাইয়া এনজাইম তৈরি করা। জিনের কাজ কি ভাইয়া? জিনের কাজ হচ্ছে এনজাইম তৈরি করা। জিন বি কি করবে? এনজাইম বি কে তৈরি করবে। এখন যখন এনজাইম বি তৈরি হবে সে কেমিক্যাল রিয়েকশনের মাধ্যমে সাদা রঙের ফুলটাকে নীল করে দিবে, এবং যখন এই ফুলটা ফুটবে আমরা দেখবো তার রং নীল হচ্ছে। আমরা দেখো এভাবেই কিন্তু জিন আমাদের বৈশিষ্ট্য নির্ধারণ করে।
তো ভাইয়া আমরা বাইরে যে ফুলটাকে নীল রঙের দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ফেনোটাইপ, বা যদি অন্য একটা ফুলকে সাদা দেখতে পারতাম এটাই হচ্ছে ফেনোটাইপ। কিন্তু তার ভিতরে এই নীল রং করার জন্য জিন আছে কি নেই সেটাকে ভাইয়া বলা হয় জিনোটাইপ। অর্থাৎ জিনের মধ্যে কি লেখা আছে সেটা হচ্ছে জিনোটাইপ, আর এর বাইরে যা দেখা যাচ্ছে বা দেখা সম্ভব তাই হচ্ছে ফেনোটাইপ। তো ভাইয়া আমি তোমাদের বলেছি একটা বৈশিষ্ট্যের পিছনে ইউজুয়ালি দুইটা জিন কাজ করে। এখানেও ধরে নিলাম যে এই গোলাপ ফুলটার সাদা বা নীল হওয়ার পিছনে দুইটা জিন আছে। একটা হচ্ছে দুইটা জিন আছে আর কি, একটা দিয়েছে বাবা আর একটা দিয়েছেন মা। ধরো ভাইয়া, ধরো ভাইয়া যে কি হয়েছে এখানে, বাবা মনে করো জিন দিয়েছেন ক্যাপিটাল বি, বাবা কি দিয়েছেন ভাইয়া ক্যাপিটাল বি, মাও দিয়েছেন ক্যাপিটাল বি। তাহলে বাবাও ক্যাপিটাল বি জিন দিয়েছেন, মাও ক্যাপিটাল বি জিন দিয়েছেন, তার মানে এনজাইম বি তৈরি হবে এবং ফুলের রং হবে নীল। আবার দেখো এমনও হতে পারে বাবা দিয়েছেন ক্যাপিটাল বি, মা দিয়েছেন স্মল বি। তাহলে দেখো আমরা অবশ্যই মনে রাখবো ক্যাপিটাল জিনগুলা হচ্ছে সক্রিয় জিন বা প্রকট জিন। এই জিনগুলা কাজ করতে পারে, তোমার উপকার করতে পারে, তোমার ক্ষতি করতে পারে, তোমার মধ্যে পরিবর্তন আনতে পারে। আর স্মল লেটারে যে জিন লেখা হয় মনে রাখবা এই জিন হচ্ছে অকেজো জিন। এই জিন আসলে কোনো কাজই করে না, এ জাস্ট জায়গা দখল করে রাখে। এ না তোমার কোনো উপকার করে, আবার তোমার কোনো ক্ষতিও সে করে না। তোমার লাভ ক্ষতি পরিবর্তন যা করার সব করবে ক্যাপিটাল জিন। এখন দেখো এই বাচ্চাটার বাবা দিয়েছে ক্যাপিটাল বি, মা দিয়েছে স্মল বি। ক্যাপিটাল বি জিন কিন্তু এনজাইম বি তৈরি করতে পারবে, যার ফলে এই ফুলটা হবে কেমন ভাইয়া, নীল হবে। আবার দেখো স্মল বি ক্যাপিটাল বি, অর্থাৎ মা দিয়েছেন স্মল বি, বাবা দিয়েছে সরি বাবা দিয়েছেন স্মল বি, মা দিয়েছেন ক্যাপিটাল বি। তাহলে কিন্তু ভাই ফুলের রংটা নীল হবে, কারণ এনজাইম একটা থাকলে যা হওয়ার দুইটা থাকলে তাই হয়। তবে যদি বাবাও দেয় ক্যাপিটাল বি, মাও দেয় ক্যাপিটাল সরি বাবাও দেয় স্মল বি, মাও দেয় স্মল বি, তাহলে কিন্তু ভাইয়া আর এনজাইম বি তৈরি হবে না। আর এনজাইম বি তৈরি না হলে এই রিয়েকশনটাও হবে না এবং ফুলের রং সাদাই থেকে যাবে। অর্থাৎ এই কন্ডিশনে ফুলটা হবে সাদা। তাহলে এই যে ভাইয়া ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি স্মল বি, স্মল বি ক্যাপিটাল বি, স্মল বি স্মল বি, এই জিনিসগুলোকে বলা হয় জেনোটাইপ। আর বাইরে যে বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে এটাকে বলা হয় ফেনোটাইপ। ক্লিয়ার কিনা সবাই? সবাইকে ক্লিয়ার এই ব্যাপারে? ভিতরে যেটা লেখা আছে সেটা হচ্ছে জেনোটাইপ, বাইরে যেটা প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে ফেনোটাইপ। এখন তোমাদেরকে আমি একটু কথা বলি যে ভাই বলো তো এখানে এই তিনটা ফুলই তো ভাইয়া নীল হবে তাই না? ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি স্মল বি, স্মল বি ক্যাপিটাল বি, তিনটা ফুলই কিন্তু নীল হবে। দেখো ভাইয়া তিনটা ফুলের ফিনোটাইপ কিন্তু সেম নীল, কিন্তু ওদের জিনোটাইপ ডিফারেন্ট, তাই না? দেখো একটা ক্যাপিটাল ক্যাপিটাল, একটা ক্যাপিটাল স্মল, আর একটা স্মল ক্যাপিটাল। তা দেখো জিনোটাইপ ডিফারেন্ট হলেও ফিনোটাইপ কিন্তু কি হতে পারে, সেম হতে পারে। তো এর সাথে তোমাদের একটা সম্পূরক প্রশ্ন আমি জিজ্ঞেস করি ভাইয়া বলো তো যে এই তিনটা ফুলই তো নীল হবে তাই না? প্রথমটাও নীল, দ্বিতীয়টাও নীল, তৃতীয়টাও নীল। এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি নীল হবে কোনটা, একেবারে নীল টসটসে হবে কোনটা বলো? সবচেয়ে বেশি নীল হবে কোনটা এই তিনজনের মধ্যে? এই তিনজন কিন্তু ভাইয়া সমান পরিমাণ নীল হবে। তোমরা অনেকে ভাবতেছো এটা সবচেয়ে বেশি নীল হবে, না ভাইয়া, এই তিনজন সমান পরিমাণ নীল হবে। এই এই ফুলটা যতটুকু নীল হবে দ্বিতীয়টা তৃতীয়টা সেম পরিমাণ নীল হবে। জিন একটা থাকলেও যেই রেজাল্ট, দুইটা থাকলেও সেম রেজাল্টই হবে, সেম ইন্টেন্সিটিতে তুমি পাবা। এবং এই কনসেপ্টটাকে বলা হয় মনোজেনিক ইনহেরিটেন্স। অর্থাৎ জিনের কোয়ান্টিটি বা পরিমাণ ম্যাটার করে না, ম্যাটার করে জিনের উপস্থিতি বা কোয়ালিটি। অর্থাৎ জিন একটা থাকলেও যা হবে, দুইটা থাকলেও একই রেজাল্ট পাওয়া যাবে। মনোজেনিক ইনহেরিটেন্স, মনো মানে এক, একটা জিন যা করার দুইটা জিন তাই করবে। অর্থাৎ এই ফুলটা যতটুকু নীল হবে এটা ঠিক ততটুকুই নীল হবে। এটাকে বলা হয় মনোজেনিক ইনহেরিটেন্স এবং এটাই হচ্ছে মেন্ডেলিজমের ভিত্তি। যদি কোথাও মনোজেনিক ইনহেরিটেন্স কাজ না করে তাহলে সেখানে মেন্ডেল পুরোপুরি আউট হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে ভাইয়া জিনোটাইপ আর ফেনোটাইপ। বুঝতে পারছি? যেটা বাই ডিফল্ট হওয়ার কথা সেটাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এবং যেটা বিক্রিয়ার মাধ্যমে যে বৈশিষ্ট্য অর্জন করে তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য।
আচ্ছা, এখন আমরা আসবো হচ্ছে ভাইয়া জেনারেশনে, জেনারেশন বা প্রজন্ম। তো আমরা জেনেটিক্সে দুই ভাবে জেনারেশনকে ডিফাইন করি, একটা হচ্ছে ফিলিয়াল জেনারেশন আর একটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন। একটা হচ্ছে ফিলিয়াল জেনারেশন আর কি ভাইয়া প্যারেন্টাল জেনারেশন। ফিলিয়াল মানে কি? ফিলিয়াল মানে হচ্ছে বাচ্চা কাচ্চা, আর প্যারেন্টাল মানে হচ্ছে অভিভাবক। তো ভাইয়া মনে করো তুমি রাস্তায় দুইটা ফুল কুড়ায় পাইছো, একটা ছেলে ফুল আর একটা মেয়ে ফুল। এখন ভাইয়া এই ফুলগুলার বাবা মা কে তুমি জানো? তুমি রাস্তায় এখন যদি শাহবাগে গিয়ে আমি দুইটা ফুল কিনে আনি, দরকার হয় না আমার আনা, তারপরও যদি আনি, তো দেখো ওই ফুলগুলা কি ভাইয়া ওদের বাবা মা কি আমরা জানি কিনা? জানি না, কিন্তু আমাদের কাছে ওরাই হচ্ছে প্রথম ফুল। এই ফুলের বাবা মা কে, জেনারেশন কি আমরা জানি না। অর্থাৎ এরা আমাদের কাছে কিন্তু কি ভাইয়া, এরা আমাদের কাছে কারো বাচ্চা না, এরা হচ্ছে আমাদের কাছে প্যারেন্ট। এরা প্যারেন্ট হিসেবে আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, আমি চাইলে দেখো ভাই এই দুটো ফুলের বিয়ে দিতে পারি না, ক্রস করতে পারি কিনা। ক্রস মানে বিয়ে দেওয়া, আমরা যেটাকে সোশ্যাল টার্মে বিয়ে দেওয়া বলি, বায়োলজিতে সেটাকে বলা হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন, আর জেনেটিক্সে সেটাকে বলা হয় ক্রস করা। কারণ জেনেটিক্স জিন লেভেলে কাজ করে, বায়োলজি লেভেলে কাজ করে, আর সোসাইটি লেভেলে কাজ করে। তো দেখো জেনেটিক লেভেলে এটাকে বলা হয় ক্রস করা। তো আমরা যদি ক্রস করি ভাইয়া, দেখো এদের মধ্যে আমরা বিয়ে দিছি। তো যেহেতু ভাইয়া এদের বিয়ে দিয়েছি এবং বিয়ে দেওয়ার পর দেখা যাবে এদের বাচ্চা কাচ্চা হয়েছে, এদের বাচ্চা ফুল হয়েছে কতগুলা, হ্যাঁ হয়েছে না, এরকম বাচ্চা ফুল হয়েছে এদের। তাহলে দেখো আমরা এই কার বাচ্চা সেটা জানি না। এই ফুল যেটা শাহবাগ থেকে কিনছি, এই ফুলগুলা কার বাচ্চা আমরা জানি না, কিন্তু এই ফুলগুলা কার প্যারেন্টস সেটা কিন্তু আমরা জানি। যেহেতু এরা কার প্যারেন্টস আমরা জানি, তাই প্যারেন্ট হিসেবে তার সিরিয়াল হচ্ছে 1, P1 জেনারেশন। কিন্তু এ কার বাচ্চা সেটা যেহেতু আমরা জানি না, তাই ফিলিয়াল বা বাচ্চা হিসেবে ওর সিকুয়েন্স হচ্ছে 0। অর্থাৎ P1 যেই কথা, যে প্যারেন্ট হিসেবে 1, সে ফিলিয়া বাচ্চা হিসেবে কত? 0। এগুলোতে আসলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। দেখো ভাইয়া, এরা কার বাচ্চা আমরা জানি, এরা এরা কিন্তু এদের বাচ্চা। এই চারটা ফুল এই উপরের ফুলগুলার বাচ্চা। যেহেতু এরা কার বাচ্চা আমরা জানি, তাই এরা বাচ্চা হিসেবে হচ্ছে 1। আবার দেখো এই ফুলগুলোর মধ্যে দুইটা ফুলের আমি বিয়ে দিলাম, বিয়ে দিলে সেই ফুলগুলার আবার বাচ্চা হলো, দেখো আবার বাচ্চা হলো সেই ফুলগুলার। এরা হচ্ছে কত ভাই? F2। ঠিক আছে? তো দেখো ভাইয়া, যারা F1 তারা প্যারেন্ট হিসেবে কত ভাইয়া? P2। আবার যারা F2 তারা প্যারেন্ট হিসেবে হচ্ছে P3। এই হচ্ছে ভাই সিরিয়ালটা। ঠিক আছে? P1 আর F0 একই কথা, P2 আর F1 একই কথা, P3 আর F2 একই কথা। আমি তোমাদেরকে ব্যাপারটা আরেকটু ইজি করি। পৃথিবীতে প্রথম মানুষ হিসেবে এসেছিলেন আদম হাওয়া। এখন আদম হাওয়া কি কারো সন্তান? আদম হাওয়া কিন্তু কারো সন্তান না, আল্লাহ ওদেরকে ডিরেক্ট সৃষ্টি করেছেন। তাহলে আদম হাওয়া যেহেতু কারো সন্তান না, তাই সন্তান হিসেবে তার সিরিয়াল হচ্ছে 0। মানে আদম হাওয়ার F হচ্ছে 0, ফিলিয়াল জেনারেশন কত ভাইয়া? 0। আদম হাওয়া হচ্ছে F0। আদম হাওয়ার যে বাচ্চা আসছে হাবিল কাবিল, জানো হয়তো অনেকে নাম, তারা হচ্ছে F1। হাবিল কাবিলের বাচ্চা হবে F2। আবার দেখো আদম হাওয়া কার সন্তান আমরা জানি না, কিন্তু আদম হাওয়া কার অভিভাবক সেটা কিন্তু আমরা জানি, যে আদম হাওয়া হাবিল কাবিলের অভিভাবক। তাই আদম হাওয়ার অভিভাবক হিসেবে সিরিয়াল হচ্ছে 1, অর্থাৎ আদম হাওয়া P1, হাবিল কাবিল P2, হাবিল কাবিলের বাচ্চা হচ্ছে P3। ক্লিয়ার? তাহলে বলো ভাই আরেকবার, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আদম হাওয়ার F কত? 0। P কত? 1। হাবিল কাবিলের F কত? 1। P কত? 2। বুঝা গেছে? এই হচ্ছে আদম হাওয়া, এই হচ্ছে হাবিল কাবিল। ক্লিয়ার সবাই? এটাকে ভাই বলা হয় জেনারেশন। এভাবে আমরা জেনেটিক্সে জেনারেশন ডিফাইন করি। আচ্ছা, এখন ভাইয়া জেনারেশন বোঝার পর আমাদের আসতে হবে হচ্ছে টেস্ট ক্রসে। জেনারেশন বোঝার পর আমরা দেখবো হচ্ছে টেস্ট ক্রস। হোয়াট ইজ টেস্ট ক্রস? দেখো ভাই, ওই যে আমি শাহবাগ থেকে ফুল কিনে এনেছিলাম নীল ফুল। এখন নীল ফুল কিন্তু ভাই দুই ভাবে নীল হতে পারে। নীল ফুল কয় ভাবে নীল হতে পারে? দুই ভাবে। দেখো একটা ফুল যে নীল আছে, সেই নীল ফুলটা দুই ভাবে নীল হতে পারে। সেই নীলটা এরকম ক্যাপিটাল বি হতে পারে, আবার ভাইয়া ক্যাপিটাল বি স্মল বি হতে পারে। যদি দুইটাই ক্যাপিটাল বি হয় জিন, তাহলে আমরা সেটাকে বলবো হোমোজাইগাস, তাই না? কি বলবো ভাইয়া সেটাকে?
হোমোজাইগাস, হোমোজাইগাস এলিল বলবো। আর যদি একটা ক্যাপিটাল একটা স্মল হয় সেটাকে আমরা বলবো হচ্ছে হেটেরোজাইগাস, হেটেরোজাইগাস। তাহলে এটা হচ্ছে হোমোজাইগাস এলিল, এটা হচ্ছে হেটেরোজাইগাস এলিল। এখন কথা হচ্ছে একটা ফুল আমাকে কেউ এনে দিয়েছে, মনে করো, জাস্ট ধরে নাও, সাপোজ আমাকে কেউ একটা ফুল দিয়েছে। এখন সেই ফুলটা ভিতরে হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস, এটা আমি কিভাবে বুঝবো? এটা আমি বুঝবো টেস্ট ক্রস করার মাধ্যমে। যেই ক্রসিং বা যেই রিপ্রোডাকশনের মাধ্যমে বোঝা যায় একটা বৈশিষ্ট্য হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস, সেটাকে টেস্ট ক্রস বলে। এটা দিয়ে আমরা টেস্ট করি যে বৈশিষ্ট্যটা হোমোজাইগাস না হেটেরোজাইগাস। তাহলে আসলে ব্যাপারে একটু বোঝার চেষ্টা করি। আমাকে একটা নীল ফুল দিয়েছে, নীল ফুলটা কিন্তু এরকম হতে পারে, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি। আবার এভাবেও কিন্তু হতে পারে ক্যাপিটাল বি, স্মল বি। এই নীল ফুলের সাথে আমি অলওয়েজ একটা সাদা ফুলের বিয়ে দিব। কি ফুলের বিয়ে দিব ভাইয়া? সাদা। তো সাদা ফুলের জেনোটাইপ অলওয়েজ কিরকম হয়? স্মল বি কিন্তু হয়। সাদা ফুলের এটা ছাড়া কিছু হওয়ার উপায় নেই। তাহলে দেখো আমি নীলের সাথে সাদার বিয়ে দিলাম, ক্যাপিটাল বি, স্মল বি, স্মল বি, স্মল বি, স্মল বি। দেখো ক্রস করলাম। এখন দেখো ক্রস করলে ক্রস প্রোডাক্টটা কি আসবে? দেখো এখানে যদি আমরা করি ক্রসটা, দেখো তোমরা একটু বুঝে নিও। আবার দেখো এখানে ক্রস করলে কি আসবে? দেখো এই বি এর সাথে এই বি যাবে, আবার এই বি এর সাথে ওই বি যাবে, ওই বি এর সাথে এই বি যাবে, ওই বি এর সাথে ওই বি যাবে। তাহলে দেখো কি হচ্ছে, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল বি, স্মল বি, স্মল বি, স্মল বি, স্মল বি, স্মল বি। দেখো এইখানে দেখো দুইটা কন্ডিশন আমরা পেয়েছি। এখানে আমরা চারটা ফুল পেয়েছি এবং চারটার মধ্যে চারটা ফুলই কিরকম হবে ভাইয়া? নীল হবে। চারটার মধ্যে চারটা ফুলই কেমন হবে? নীল হবে। এখানেও আমরা চারটা ফুল পেয়েছি ভাইয়া, তার মধ্যে দেখো এই দুইটা ফুল হবে নীল, আর বাকি দুইটা ফুল ভাইয়া কেমন হবে দেখো তো ভাইয়া? সাদাই কিন্তু হবে। যেহেতু এখানে কোনো অ্যাক্টিভ জিন নেই, তাইলে এইখানে এই দুইটা ফুল কিন্তু সাদা হবে। এখন দেখো যদি আমরা ভাইয়া সবগুলো ফুল নীল পাই, এটা কি ইন্ডিকেট করতেছে? আমরা যদি সবগুলো ফুল নীল পাই, সাদার সাথে বিয়ে দেওয়ার পরও একটা নীল ফুলকে এনে সাদা ফুলের সাথে বিয়ে দিয়েছি, বাচ্চা সবগুলাই নীল হয়েছে, এটা ইন্ডিকেট করে এই নীল ফুলটা হোমোজাইগাস ছিল। কেমন ছিল? হোমোজাইগাস ছিল, হোমোজাইগাস ছিল। এই নীলটা ছিল হোমোজাইগাস নীল। কিন্তু এখানে খেয়াল করো, আমি নীল ফুলের সাথে সাদা ফুলের বিয়ে দিয়েছি, বাচ্চাগুলো অর্ধেক বাচ্চা নীল হয়েছে, অর্ধেক বাচ্চা সাদা হয়েছে। এটা ইন্ডিকেট করে এই ফুলটা হেটেরোজাইগাস নীল ছিল। কেমন নীল ছিল ভাই বলো তো? হেটেরোজাইগাস। তাহলে একটা প্রকট বৈশিষ্ট্য সেটা কি হোমোজাইগাস অবস্থায় আছে নাকি হেটেরোজাইগাস অবস্থায় আছে, এটা বোঝার জন্য যে ক্রস করা হয় সেই ক্রসকে বলা হয় টেস্ট ক্রস। সেই ক্রসকে ভাই কি বলা হয়? টেস্ট ক্রস বলা হয়। ক্লিয়ার সবাই? যে সবগুলো ফুল যদি নীল হয় বুঝবো হোমোজাইগাস নীল, আর যদি অর্ধেক ফুল নীল অর্ধেক ফুল সাদা হয় বুঝবো হেটেরোজাইগাস নীল। আচ্ছা, টেস্ট ক্রসের পরে আসছে ব্যাক ক্রস। ব্যাক ক্রস মানে কি ভাইয়া? আমরা ইউজুয়ালি সবসময় খেয়াল করি যে ক্রসিং, ক্রসিং মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেটা একই জেনারেশনের মধ্যে হয়। যেমন দেখো এইখানে বাবাও হচ্ছে এফ নটের, মাও এফ নটের, তাই না? এখানে ক্রস হয়েছে, তাহলে এটা রেগুলার ক্রস। এখানেও দেখো ভাইয়া বাবাও হচ্ছে F1 এর, মাও হচ্ছে F1 এর, তাহলে কি ভাইয়া? রেগুলার ক্রস। এখানেও মনে করো ভাইয়া আমি বাবাকে নিলাম F2 এর, মাকেও নিয়েছি কোথায় ভাইয়া? F2 এর, তাহলে এটা রেগুলার একটা ক্রস। কিন্তু আমি চাইলে কিন্তু এই সিস্টেমে চেঞ্জ আনতে পারি। আমি কি করতে পারি দেখো ভাইয়া, আমি F1 এর একটা ছেলের সাথে F2 এর একটা মেয়ের ক্রস করায় দিতে পারি। পারি কিনা? পারি কিন্তু। তা দেখো যদি F1 এর সাথে F2 এর একটা ক্রস হয়ে যায়, সেই ক্রসটাকে ভাই বলা হয় ব্যাক ক্রস। অর্থাৎ যদি দুটি ভিন্ন জেনারেশনের মধ্যে একটা উদ্ভিদকে বা একটা উদ্ভিদকে ধরি, একটা জীবকে যদি তার পূর্ববর্তী জেনারেশনের সাথে ক্রস করানো হয় সেটাকে বলা হয় ব্যাক ক্রস। যেমন মনে করো একটা ফুল আছে F2 জেনারেশনে, তাকে আমি F1 এর সাথে ক্রস করাই দিয়েছি, এটা কি ভাই বলা হবে ব্যাক ক্রস। বা একটা ফুল আছে F4 জেনারেশনে, আমি তাকে F3 এর সাথে ক্রস করাই দিয়েছি, এগুলোকে ভাই বলা হবে কি? ব্যাক ক্রস। ওকে,
এই হচ্ছে ব্যাকক্রস। ব্যাকক্রসের পরে ভাই আসতেছে শেষ যে কনসেপ্টটা, জিনোম। জিনোম বলতে আমরা ভাই কি বুঝি? তো জিনোম বলতে আমরা কি বুঝি তার আগে একটা কোশ্চেন আমি তোমাদেরকে করতে চাই। সেই কোশ্চেনটা হচ্ছে, মানুষের দেহকোষে কয়টা জিনোম আছে? সবাই কমেন্টে অ্যান্সার করো। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে কোশ্চেনটা, যে মানুষের দেহকোষে কয়টি জিনোম থাকে। তো আমি জানি আমার স্টুডেন্টরা অ্যান্সার করতে পারছে। মানুষের জিনোম দেহকোষে থাকে 2টা। কিভাবে সেটা বুঝতে হলে আমাদের জিনোম কি সেটা জানতে হবে। এক সেট জিনকে একত্রে জিনোম বলা হয়। এক সেট জিনকে একত্রে জিনোম বলা হয়। তাহলে দেখো, আমরা যদি মানুষের বডিতে আসি, আমাদের বইয়ের তথ্য অনুযায়ী মানুষে জিন আছে 21,000। কতগুলো জিন আছে? 21,000। এর মানে কি? 21,000 মানে আসলে 21,000 না, 21,000 মানে হচ্ছে আসলে 21,000 জোড়া। অর্থাৎ বাবার থেকে আসছে 21,000, একই রকম মায়ের থেকেও আসছে কত ভাইয়া? 21,000। এবং জিনগুলো যেহেতু জোড়ায় জোড়ায় কাজ করে, তাই জোড়া বারবার বলা হয় না। যেমন আমরা কি মনে করো আমার শু আছে 6 জোড়া, আমি কি বলে বেড়াই যে আমার 12টা জুতা আছে? আমি অলওয়েজ বলি আমার 6টা জুতা আছে। 6টা বলতে বুঝতে হবে আসলে 6 জোড়া জুতা আছে। একরকম 21,000 জিন বলতে আসলে বুঝতে হবে 21,000 জোড়া জিন। এর মধ্যে 21,000 দিয়েছেন বাবা, বাকি 21,000 দিয়েছেন মা। এই যে ভাইয়া বাবার যে 21,000 জিন আছে, এই সবগুলো জিন মিলেমিশে হচ্ছে একটা জিনোম। আবার মায়ের যে 21,000 জিন আছে, এই সবগুলো জিন মিলেমিশে হচ্ছে আরেকটা জিনোম। অর্থাৎ সবগুলো জিনকে কালেকটিভলি জিনোম বলা হয়। সবগুলো জিনকে কালেকটিভলি জিনোম বলা হয়। তাহলে দেখো, বাবার সবগুলো জিন মিলেমিশে একটা জিনোম, আবার মায়ের সবগুলো জিন মিলেমিশে আরেকটা জিনোম। তাহলে আমাদের দেহকোষে কয়টি জিনোম থাকে? আমাদের দেহকোষে 2টি জিনোম থাকে। এই হচ্ছে ভাই আমাদের জেনেটিক্সের প্রথম ক্লাস। প্রথম লেকচারে আমরা কিন্তু এই জিনিসগুলো জানলাম, একেবারে ইতিহাস থেকে শুরু করে জিনতত্ত্বের জিনোম পর্যন্ত। আশা করি সবাই কনসেপ্টগুলো বুঝতে পারছো এবং এই কথাগুলো সবার কাছে ক্লিয়ার। এগুলো নিয়ে আমি সামনের ক্লাসগুলোতে আরো ডিটেলসে যাব। যে জিনতত্ত্বের জনক আমরা যদিও মেন্ডেলকে বলি, কিন্তু এই যে জিনতত্ত্বের এতগুলো টার্ম, এই যে ভাইয়া জিন কি, জিন, লোকাস, এলিল, জেনারেশন, ব্যাকক্রস, টেস্ট ক্রস, এই সবগুলা টার্ম কিন্তু দিয়েছেন উইলিয়াম বেটসন। আর এখন আমরা যাই নাই যেটা, সেটা হচ্ছে মেন্ডেলের 2টা সূত্র আছে, পৃথকীকরণ সূত্র আর স্বাধীনভাবে মিলনের সূত্র, যেটাকে আমরা প্রথম সূত্র দ্বিতীয় সূত্র বলে থাকি। ওই সূত্রগুলো কিন্তু ভাইয়া মেন্ডেল প্রকাশ করেন নাই, ওই সূত্রগুলো প্রকাশ করেছেন কার্ল করেন্স। তো এই হচ্ছে ভাই আজকের পড়া। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। সবাই একটু শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ।